সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ আমাদের আজকের অতিথি। নাজমুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দিন দিন বাড়ছে অসন্তোষ, পুশিনে বড় আশঙ্কা। মানবজীবী নগর ভবনের তালা, উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। ৬,০০০ লাইসেন্সকৃত অস্ত্রের হদিস নেই। সমকাল ঢাকায় রাজুকের এক কর্মচারী ৩৬ ফ্ল্যাট অবরুদ্ধ নগর ভবন, উপদেষ্টা সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। কালের কণ্ঠ রাক্ষসে ব্যাংক পরিচালকরা অধরা, ন্যায় বিচারের দাবি জামায়াত আমিরের। আমার দেশ দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি। প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন, জাতিসংঘ সাধারণ পরিষদ। কালবেলা কেন্দ্রের কারিশমায় জিপিএ 5-এর জোয়ার, ইশরাকের মেয়রের চেয়ার কতদূর। সময়ের আলো, তালাবদ্ধ নগর ভবন, এনসিপিতে ভিড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, কী ভাবছে বিএনপি। খবরের কাগজ, একজনের ফাঁসি, খালাস 3, পাচারের অর্থে দেশে দেশে সামিটের সম্পদের পাহাড়। করতোয়া দর্শক হিটু শেখের মৃত্যুদণ্ড, মাইক্রো ক্রেডিট ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি বলছে তারা দিন দিন বাড়ছে অসন্তোষ। ধন্যবাদ মতি ভাই। অসন্তোষ তো আমরা নানান দিক থেকে দেখছি। আমরা 5ই আগস্টের পরে একের পর এক বিক্ষোভ আন্দোলন দেখেছি আমরা। মূলত সেগুলো ছিল শাহবাগ কেন্দ্রিক এবং সেগুলো নানান শ্রেণী পেশার মানুষের, একেবারে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, মাদ্রাসার, স্কুলের, চাকরি প্রার্থী, আনসার, উমুক টুমুক বহু কিছু। তখন বলা হতো যে যারা পরাজিত হয়েছে জুলাই অভ্যুত্থানে, সেই পরাজিত শক্তি নানান আকারে, নানান পরিচয়ে, নানান ফর্মে, নানানভাবে আন্দোলন করে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে এবং সরকার এরই মধ্যে নাকি 250 আন্দোলন তারা মোকাবেলা করেছে সফলভাবে। মোকাবেলা করা আর সেগুলো নিষ্পত্তি করা এক না। সকল আন্দোলনগুলো যে নিষ্পত্তি হয়েছে, দাবি দাওয়া মানা হয়েছে বা এগুলো আবার ফিরে আসবে না তার নিশ্চয়তা নাই। কিন্তু ইদানিং আমরা যে আন্দোলনগুলো দেখছি, আগের আন্দোলনগুলো কিন্তু অন্তত প্রকাশ্যে সেগুলো রাজনৈতিক ছিল না, নানান শ্রেণী পেশার মানুষের নানান দাবি দাওয়াতে, নানান বিষয়ে। এখন দেখেন রাজনৈতিক আন্দোলনগুলো সামনে আসছে। আমরা ধরেন এই যে সাম্প্রতিককালে যদি ধরি যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে এনসিপি, জামাতে ইসলামী, আরও কতগুলো দল মিলে যে টানা 3 দিন আন্দোলন করলো, তারপরে মেনে নেওয়া হলো। নিষিদ্ধ জায়গায় আন্দোলন করেছে, এটা নিয়ে সমালোচনা অনেক আছে। সরকার দ্বৈত নীতি অনুসরণ করছে। এরপরে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো, তাদেরকে বাধা দেওয়া হলো, পেটানো হলো। যাই হোক, সেটাও আবার টানা কয়েকদিন চলার পরে আলাপ আলোচনার মাধ্যমে একটা নিষ্পত্তি হলো। কিন্তু এরপরে মানে এই সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল কর্মীকে হত্যা করার প্রতিবাদে সেখানে একটা আন্দোলন হলো, সেটাও একটু স্তীমিত হয়েছে। কিন্তু এই সাম্প্রতিককালের প্রত্যেকটা আন্দোলনেরই একটা রাজনৈতিক পরিচয় আছে এবং সেই আন্দোলনে কিন্তু ঘুরে ফিরে যেই বার্তাটা আসছে সেটি হচ্ছে একদম সরাসরি সরকারের বিরুদ্ধে, মানে সরকার বিরোধী আন্দোলন। আগেরগুলো ছিল বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে আন্দোলন, এখন সরকার বিরোধী আন্দোলন। আর যেটি এখনও চলমান, নিষ্পত্তি হয় না, সেটি হচ্ছে দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। নগর ভবন ঘেরাও হচ্ছে, নগর ভবন তালা দিয়ে রাখা হয়েছে, আপনার স্থানীয় সরকার উপদেষ্টা এবং সচিবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং এখানে অনেকগুলো বিষয় জড়িত। এই ইশরাক হোসেনের বিষয়টা আমরা জানি যে সর্বপ্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আদালতের রায়ে তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারপরই এসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টি। সেখানেও এখানে আবার দেখেন ইশরাক হোসেনের মূল আবেদনটি ছিল ওই নির্বাচনটি বাতিলের, যেটাতে ব্যারিস্টার তাপস নির্বাচিত হয়েছিলেন, সেটা সুষ্ঠু ছিল না, সেখানে কারচুপি হয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তখন ওটাকে বাতিলের আবেদন জানানো হয়েছিল। যখন চট্টগ্রামের মেয়র আদালতের রায়ে মেয়র হয়ে গেলেন শাহাদত হোসেন ডাক্তার, তখন ইশরাক হোসেন তার আর্জিটা সংশোধন করে তাকে নির্বাচিত ঘোষণা করার জন্য আবেদন জানানো হয়েছে এবং আদালত পক্ষে রায় দিয়েছে এবং সেই রায় দেওয়ার একটা পর্যায়ে নির্বাচন কমিশন গ্যাজেট জারি করেছে। এখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বা ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার কিন্তু আদালতে যায় না, কোনো আইনি ব্যবস্থা নেয় নাই। তার মানে আমরা ধরে নিচ্ছি সরকার এটাকে মেনে নিয়েছে। যদি তাই হয় তাহলে আদালত রায় দিল,
আপনার নির্বাচন কমিশন গ্যাজেট নোটিফিকেশন জারি করলো এবং একই উদাহরণ চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়ে গেছে আরও অনেক দিন আগে। সেক্ষেত্রে এইখানে আপনি বিলম্ব কেন করছেন? আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক বসিয়েছেন, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই উপদেষ্টা অনেক সমালোচনা আছে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, প্রশাসক নিয়োগের প্রক্রিয়া, তার ভূমিকা এবং আরও অনেক কিছু আছে, তার ব্যক্তিগত স্টাফ, এই টেপেস এগুলো নিয়ে। তখন একই শহরের আরেকটি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, যেখানে আদালতের রায় আছে, নির্বাচন কমিশনের আপনার কি বলে গ্যাজেট আছে, তারপরে আপনি তাহলে শপথের ব্যবস্থা কেন? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? তার মানে চট্টগ্রামের যদি আপনি উদাহরণটাকে মেনে নেন, তাহলে আপনি ঢাকা দক্ষিণেরটা কেন মানবেন না? আপনি উত্তরে প্রশাসক নিয়োগ করেছেন, আর উনি তো একজন জনপ্রতিনিধি, উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি ভোট পেয়েছেন, তিনি পাশ করেছেন না ফেল করেছিলেন সেটা আদালতে নিষ্পত্তি হয়েছে, সেই মোতাবেক নির্বাচন কমিশন একটা তার যে দায়িত্ব সেটা পালন করেছে, তাহলে আপনি কেন বিলম্ব করছেন? মজার ব্যাপার হলো, এই বিলম্ব করতে করতে যেই মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন সেই মেয়াদ কিন্তু এর মধ্যে পার হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে কোনো একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেউ যখন নির্বাচিত হয়, তখন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি চালিয়ে যেতে পারেন। অতীতে অনেকে গেছেন, 8 বছর মেয়র দায়িত্ব পালন করেছেন। ঢাকা শহরেই উদাহরণ আছে, সাদেক হোসেন খোকা, যিনি জনাব ইশাক হোসেনের বাবা, তিনিও 8 বছর মেয়াদ পালন করেছিলেন। ফলে আরেকটি নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারেন। আবার একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেই কর্তৃত্বও আছে, যেটি তারা এবার প্রয়োগ করেছে 5ই অগস্টের পরে সারা দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে বাতিল করেছেন বা বরখাস্ত করেছেন। এখন আপনি মন্দের ভালো কোনটা, সেটা হচ্ছে জনপ্রতিনিধি যারা রাজনীতি করেন তাদেরকে দিয়ে আপনি এই কাজটা চালাবেন, নাকি একজন প্রশাসক যার সাথে জনগণের সেরকম সম্পৃক্ততা নাই, স্থানীয় ব্যাপারগুলো তিনি ঠিক ভালোভাবে বোঝেন না, তাদের দিয়ে পরিচালনা করবেন? এবং সারা দেশে যে এখন প্রশাসকের মাধ্যমে চলছে বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, এইগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। সেখানে এটাকে বিলম্বিত করার কারণ কি, সেটা সরকার কিন্তু কোনো ব্যাখ্যা করছে না, কোনো জবাবও দিচ্ছে না। ফলে এই আন্দোলনটা যেভাবে দানা বাঁধছে এবং আজকে পর্যন্ত এই আন্দোলনকারীদের মুখে এবং জনাব ইশাক হোসেনের মুখে আমরা যা শুনছি, সেটাও কিন্তু একটা সরকার বিরোধী কঠিন কঠোর আন্দোলন। আজকেই আমরা খুলনাতে একটি সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের কথা শুনছিলাম। তিনিও কিন্তু নির্বাচন নিয়ে এসব আপনার বিলম্ব করা, নানান রকমের কালক্ষেপণ করা এবং করিডোর, বন্দর, এই সব কিছু নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদও যে কথা বলেছেন, সেটাও কিন্তু সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনে নামার এক রকমের ইঙ্গিত বা হুমকি বলা যায় সরাসরি। তিনি বলেছেন যে নির্বাচনের দাবিতে যদি বিএনপি আন্দোলনে নামে, তাহলে এই সরকার যাদেরকে তারা সমর্থন দিয়েছেন, সমর্থন দিচ্ছেন এবং সব দলের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকারের সাথে বিএনপির সম্পর্কটা তাহলে কেমন হবে? এটাও একটা প্রচ্ছন্ন হুমকি এবং হুঁশিয়ারি বলা যেতে পারে। সব মিলে আমি বলবো যে সরকার বিরোধী, অন্তর্বর্তী সরকার বিরোধী ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, রাজনৈতিক এবং অরাজনৈতিক, এটা প্রতিনিয়ত বাড়ছে। সেই চাপটা সরকার কি করে নেবে, এটা যদি আরও বেশি ত্বরান্বিত হয়, আরও বেশি ঘনীভূত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। কালের কণ্ঠে শিরোনাম হচ্ছে রাক্ষসে ব্যাংক পরিচালকরা অধরা, মানে যারা ব্যাংক থেকে টাকা লুট করেছিলেন তাদেরকে কাউকে ধরা হয়নি। আমরা তো ধরেন এই সরকারের কাছ থেকে যা শুনছি বা নিজেরাও জানি, খোঁজ খবর যেগুলো খবর টবর প্রকাশিত হয়, যে ব্যাংক খাতের যে চরম নৈরাজ্যকর অবস্থা ছিল বিগত সরকারের আমলে, লুটপাট, দুর্নীতি, ঋণ খেলাপ থেকে শুরু করে, অর্থ পাচার থেকে শুরু করে, একদম মানে ব্যাংক দখল থেকে শুরু করে ব্যাংক খেয়ে ফেলা, ব্যাংক খেকো অনেকের উপাধি দেওয়া হয়েছিল। সেরকম অবস্থা থেকে সরকার ব্যাংকগুলোকে সচল করা, যেখানে যেই ব্যাংকের যে সংকট, তারল্য সংকট থেকে শুরু করে তাদেরকে অর্থায়ন করে নানানভাবে ব্যাংকগুলোকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা। এটা হচ্ছে ব্যাংকগুলোকে স্বাভাবিক করে আপনি অর্থনীতিকে এক ধরনের সমর্থন দিচ্ছেন। ব্যাংক এবং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষ করে যারা গ্রাহক, তাদের স্বার্থ রক্ষার আপনি চেষ্টা করছেন। তো বিগত আমলে যারা এই অপকর্মগুলো করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা সেই মাত্রায় কি নেওয়া গেছে? অনেকে নাই, পালিয়ে গেছেন। যারা আছেন হাতের কাছে, সব ক্ষেত্রে যে একেবারে শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই দায়ী তা না, হাতে কলমে করেছেন এরকম বহু পর্যায়ের লোকজন দায়ী। সেটি একটি সাধারণ কর্মকর্তা থেকে শুরু করে একেবারে ব্যাংকের পরিচালনা পর্ষদ পর্যন্ত, তাদের বিরুদ্ধে সেই মাত্রার ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখছি না। এখন এই যে বিচারের কথা বলা হয়, 16 বছরের দুর্নীতি, অনিয়ম, অন্যায় যা কিছু, সেক্ষেত্রে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই শ্রেণীর ক্ষেত্রে আমরা কিছু মানুষকে ধরতে, কিছু মানুষের বিরুদ্ধে মামলা করতে, কিছু মানুষ তো পালিয়ে গেছেন, কিছু মানুষকে এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন,
এই জায়গাটায় সরকারের ফোকাস বা মনোযোগ কতখানি, তার চেয়ে অনেক বেশি আমরা মনোযোগ দেখি এমন সব কর্মকাণ্ডে যেগুলো এই সরকারের করার কথা না, যেগুলো এই সরকারের ম্যান্ডেট না। এখন যদি বলেন আইনগতভাবে এই সরকারটি অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে, এটি কোনো আপনার অন্তর্বর্তী সরকারের মতো তাদের যে ম্যান্ডেট, তাদের দায় দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করা নাই আইনে, কিন্তু অন্তর্বর্তী সরকার ততটুকুই করতে পারবে, তার ম্যান্ডেট ততখানি যেটা সকল রাজনৈতিক দল যারা এই সরকারকে বসিয়েছে এবং সমর্থন দিয়েছে তারা মানবে। কিন্তু বহু সিদ্ধান্ত আমরা নিতে দেখছি সরকারকে, সেখানে কোনো রাজনৈতিক দল বা সকল পক্ষকে নিয়ে তাদের সম্মতি নিয়ে এই কাজগুলো করা হচ্ছে না। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে করিডোর আর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই দুটো বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সকল দলের সমালোচনার পরও সরকার কিন্তু তাদের কোনো মতামত নিয়ে সেভাবে আগাচ্ছে না। করিডোরের বিষয়টা তো অনেক গভীরে, যেটি আমাদের জাতীয় সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, মিয়ানমার সংকটের সাথে আমাদেরকে যুক্ত করা এবং করিডোর দেয়া, আরাকান আর্মির সাথে যোগাযোগ, আরাকান আর্মিকে আমাদের এখানে আসতে দেওয়া, তাদের মাধ্যমে চায়নার প্রভাব কমানো, আমেরিকার প্রভাব বাড়ানো। সেই জায়গা এই যে মিয়ানমার কেন্দ্রিক চায়না এবং আমেরিকার যে বিরোধ, তার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি। আমরা যে পক্ষে যাই না কেন আমাদের জন্য বিপদ। এবং এখন পর্যন্ত সরকার যেটুকু স্বীকার করেছে প্রকাশ্যে, তাতে মনে হচ্ছে যে আমরা যেন আমেরিকার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাই, আমরা যদি ছায়াযুদ্ধে জড়িয়ে যাই, তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের এই চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলের অবস্থা কি দাঁড়াবে, এটা নিয়ে কিন্তু অনেক রকমের আশঙ্কার কথা আমরা অনেকের মুখে শুনি। এবং আরাকান আর্মি সাথে আপনি যত বেশি যোগাযোগ বাড়াবেন বা তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, তত বেশি জান্তা সরকারের মানে আক্রমণের কবলে পড়ব, ঝুঁকির কবলে পড়ব। চায়নার ক্ষেত্রেও তাই দাঁড়াবে। ফলে চায়না, আমেরিকা, জান্তা সরকার, আপনার আরাকান আর্মি, এদিকে তো ভারত আছেই, রাশিয়া ওদিকে আছে, সব মিলিয়ে আমার মনে হয় যে বর্তমান সরকার এই পুরো বিষয়টাতে যেই ভূমিকা নিচ্ছে এটা খুবই অস্পষ্ট। মাঝে মধ্যে টুকটাক খবর বেরোনোর প্রেক্ষিতে কেউ কেউ কিছু কিছু কথা বলেন, সেগুলো খুব সন্তোষজনক না। আমি শেষ করি আপাতত, দুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি টেলিভিশন চ্যানেলে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট আছে। এটা কিসের ভিত্তিতে? বা অভ্যুত্থানের পরে যখন সকল দল মিলে এই সরকারকে প্রতিষ্ঠিত করলো, তখন কি সকল দল এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে আপনি যা খুশি করতে পারবেন? বা একটি অনির্বাচিত অন্তর্বর্তী অস্থায়ী সরকার কি সব কিছু করতে পারে? এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত, দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত আরও অনেক বড় বড় বিষয়, যেগুলো রাজনৈতিক সরকারেরও অন্য সকলের সাথে আলোচনা করে করা উচিত, যদি আমরা সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিতায় বিশ্বাস করি। সেই জায়গায় কারোর সাথে কোনো আলোচনা না করে, কারো সম্মতি না নিয়ে, কারো সমর্থন না নিয়ে নিজেরা নিজেরা করা, এককভাবে করা, অনেক ক্ষেত্রে গোপনে করা, প্রকাশিত হয়ে গেলে পরে কখনো অস্বীকার করা, কখনো এমন সব ব্যাখ্যা দেওয়া যেটা খুব বেশি সন্তোষজনক না। সব মিলিয়ে খুবই ঘোলাটে একটা পরিস্থিতি। আপনি সরকার বিরোধী আন্দোলনের বলেন, এইসব বিদেশি শক্তির কথা বলেন, এই বাস্তবতায় অনেকেই অনেক রকমের আশঙ্কার কথা বলেন। সেটি সামাজিক মাধ্যমে বলা বা অনানুষ্ঠানিকভাবে বলা, বিদেশি বিভিন্ন গণমাধ্যমে বলা, তাতে করে কিন্তু আমাদের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ সামনে কি দাঁড়াচ্ছে, কি হতে পারে, বহু রকমের আশঙ্কা আতঙ্কের মধ্যে কিন্তু মানুষ আছে। অনেক ধন্যবাদ নাজমুল। প্রসঙ্গ পুশিন নিয়ে দুটো খবর আছে। এটা বলছে যে সমকাল খবর দিয়েছে যে পুশিন নিয়ে প্রশ্ন ভারতের মানবাধিকার কর্মীদের। আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ। এটা খুবই হাস্যকর। আপনি দেখেন, তারা মিয়ানমারের এই আপনার রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জোর করে পাঠাচ্ছে, সেটা আমরা ঠেকাতে পারছি না। তো ওরা যখন অবৈধভাবে পুশিং করছে, আমাদের উচিত পুশ ব্যাক করা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন মেনে, নিয়ম মেনে ওনারা ব্যবস্থা নেবেন। মানে আপনি আমাকে ভারতীয়দের বের করে দিবেন এখানে যারা আছে আর কি। তো এটা তো খুবই হাস্যকর। আমি বুঝি না যে এই পুশিং যেটা করছে ভারত, সেই জায়গায় সরকার শক্ত হতে পারছে না কেন, কঠিন কঠোর ব্যবস্থা নিতে পারছে না কেন, বা ভারত সরকারের উপরে ওরকম চাপ তৈরি করতে পারছে না কেন, তাদেরকে বাধ্য করতে পারছে না কেন, যে কেন তারা অবৈধভাবে আমাদের উপরে এগুলো চাপিয়ে দিচ্ছে। মানে আমরা অনেক বড় বড় কথা বলি ভারতের বিরুদ্ধে, আমরা ভারতকে দখল করে ফেলি, আমরা চিকেন নেক খেয়ে দিই, আমরা সেভেন সিস্টার দখল করে ফেলি, আমরা এই অঞ্চলের কি বলবো
অভিভাবক, অনেক কিছু বলি, কিন্তু ভারত যখন যে অন্যায়গুলো করে সেই ক্ষেত্রে কি আমরা সমুচিত জবাব, আমি খুব কূটনৈতিক ভাবেই যদি বলি, সমুচিত জবাব বলতে যেটা করণীয়, যেটা করা উচিত অন্যায়ের বিরুদ্ধে, সেই জায়গাটাকে আমরা করতে পারছি কিনা, নাকি আমরা মুখে মুখে শুধু ভারত বিরোধিতা বা ভারতকে হুমকি দামকি দিই? কাজে তো আমরা সেরকমটা দেখি না। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এবং সীমান্ত কেন্দ্রিক যেসব অপরাধ ভারত করে সেটিও কিন্তু বন্ধ হয় নাই, এখনো মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। প্রসঙ্গ টাকা পাচার, আপনি জানেন যে টাকা পাচার হলো এই 5ই আগস্টের পরে সবচেয়ে বড় কি ছিল, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে। সেই টাকা ফেরত আনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ কি আপনার চোখে আপনি দেখতে পান? টাকা যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে যেই প্রক্রিয়া অনুসরণ করতে হয়, ফিরিয়ে আনা কতটা সম্ভব, কোন দেশের আইন কি বলে, সেই দেশ থেকে আমরা কিভাবে আনবো, ওই দেশ কতটা সহযোগিতা করবে, যারা পাচার করেছেন তাদেরকে কিভাবে আমরা ধরবো, শাস্তি বা আইনের আওতায় আনবো, এরকম বহু প্রশ্ন আছে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল কিন্তু আমরা দেখি নাই যে কোনো দেশ থেকে একটি টাকাও ফেরত আনা গেছে, এরকম কোনো উদাহরণ কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আমরা বলার সময় খুব বলি 16 বছরের যেসব দুর্নীতি, অনিয়ম, অনাচার, গুণ খুম, যা যা কিছু অপরাধ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা যত উচ্চকিত কণ্ঠে কথা বলি, যত হুমকি ধামকি দেই, হুঁশিয়ারি দেই, সেই তুলনায় কাজ কতখানি করতে পারছি সেটি নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে। এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ফলাফল দেখি নাই, কিন্তু কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কোন দেশে, কোন জায়গায়, কোন ব্যাংকে, কোন প্রতিষ্ঠানে, কোন অঞ্চলে কারা কত টাকা পাঠিয়েছে, সেগুলো ফেরত আনার জন্য কি কি প্রক্রিয়া নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু আমরা সরকারের দিক থেকে বা বাংলাদেশ ব্যাংকের দিক থেকে সেভাবে পাই নাই। ফলে এগুলো কেবলই রাজনৈতিক বয়ানের মতোই থেকে যাবে, এগুলো নিয়ে আলোচনা করা হবে, দোষ দেওয়া হবে, কিন্তু ফলাফল আমরা আদৌ পাবো কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। 9 মাস কি যথেষ্ট সময় না? অবশ্যই যথেষ্ট সময়। দেখেন 9 মাস কিন্তু অনেক সময়, শুরুর দিকটা বিরূপ পরিস্থিতি ছিল, তারপর একটা স্বাভাবিক পরিস্থিতি হয়েছে এবং সেটি চলমান আছে। এখন সংকট আপনি বাড়াবেন কি কমাবেন সেটা নির্ভর করে, যেমন ধরেন যে 9 মাস হয়ে গেছে, এখনো নির্বাচনের সুস্পষ্ট কোনো রোডম্যাপ, দিনক্ষণ, সীমারেখা নাই। একটা কথা বহুদিন ধরে বলা হচ্ছে জুন থেকে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে, এখন বলা হচ্ছে জুন থেকে ডিসেম্বর থেকে জুন। সেটা মানুষ এখন খুব একটা বিশ্বাসও করে না। আমি অনেকের সাথে কথা বলেছি বা অনেকের কথা আমি শুনেছি, এই যে সময়সীমার কথা সরকার এখনো বলে যাচ্ছে আগামী বছর জুনের মধ্যে, জুনের পরে যাবে না। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, বিভিন্ন উদ্যোগ এবং নতুন নতুন সংকট যেগুলো তৈরি হচ্ছে, কোনোটা সরকারের কারণে বা কোনোটা অন্যদের কারণে, সেই জায়গায় নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় আছে বলে অনেকেই মনে করে। কেন নির্বাচনটা অনিশ্চিত আপনার কাছে? কারণ এই সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা অনেকেই করছেন যে সরকার আসলে সহজে নির্বাচন দিতে চায় না, সরকার আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, সরকার আসলে এমন অনেক কিছু করতে চায় যেগুলোর জন্য অনেক বেশি সময় লাগবে, সংস্কারের একটা প্রক্রিয়া চলছে, এটাকে বিলম্বিত করা, নানানভাবে জটিল পরিস্থিতি বা জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া এবং এমন সব শর্ত, এমন সব পক্ষের মাধ্যমে সামনে নিয়ে আসা, যার কারণে এই সংস্কারের ব্যাপারে ঐক্যমত হওয়া এবং ঐক্যমত হলে পরে কোন সংস্কার কাজগুলো নির্বাচনের আগে কোনগুলো পরে হবে, ওই জায়গাগুলো স্পষ্ট না হওয়া মানে কি সময় ক্ষেপণ করা এবং সংস্কারের নামে সময় ক্ষেপণ করা এবং অন্য যেসব এজেন্ডা যেগুলো নিয়ে অনেক বেশি বিতর্ক হচ্ছে বা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, করিডোর, বন্দর ইত্যাদি, সেইগুলোকে আরও সামনে নিয়ে আসা। বা আমরা যদি ওই অভিযোগটাকে ধরে নেই যে এই সরকার কোনো না কোনো শক্তির পক্ষ হয়ে কাজ করছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের স্বার্থ রক্ষা করছে, সেই কাজগুলো শেষ না করা পর্যন্ত তারা নির্বাচন দিতে চায় না, এমনটা যদি বলা হয় বা যারা বলছেন, সেটা তো ফেলে দেওয়ার মতো না। বাস্তবে সরকারের পদক্ষেপ, কথাবার্তা, কাজকর্ম, পরিস্থিতি দেখে তো সেরকমটাই মনে হয়। সেই কারণে নির্বাচন আমি মনে 5ই আগস্টের চেতনা কি এটাই ছিল? 5ই আগস্টের দেখেন 5ই আগস্টের লক্ষ্য, উদ্দেশ্য, চেতনা এগুলোকে এখন অনেকভাবে ব্যাখ্যা করা হচ্ছে, অনেক কিছু যুক্ত করা হচ্ছে। এক কথায় যদি বলা হয় 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সব শ্রেণীর মানুষ এটা সমর্থন করেছিল ওই সরকারকে বিদায় করার জন্য। এখন বিদায় করার পরে কি হবে? একটি আপনার কি বলবো ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার ভুয়া নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দাবিদার সরকারকে বিদায় করে দেওয়ার অর্থটা কি? বিদায় করে দেওয়ার অর্থ হচ্ছে একটি সঠিক সরকার আনা, জনগণের
সরকার আনা এবং সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা। তো সেটাই হওয়া উচিত প্রথম লক্ষ্য। তারপরে আপনি যদি বলেন যে না, গত 16 বছরে দেশের এই অভিজ্ঞতা হয়েছে, আমরা এখন এর চেয়ে ভালো শাসন চাই, ভালো গণতন্ত্র, ভালো রাজনীতি, সব কিছু ভালো চাই, তার জন্য এই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু আপনি অভ্যুত্থানের যে লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারেন। তো তার একটা বড় শর্ত তো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা পুনরুদ্ধার করা, সঠিক নির্বাচনটাকে নিশ্চিত করা, জনগণের ক্ষমতায় নিশ্চিত করা। সেই কাজগুলো কতটা গুরুত্ব পাচ্ছে আর অন্য সব কাজ কতটা গুরুত্ব পাচ্ছে। ফলে অভ্যুত্থানের লক্ষ্য এবং অভ্যুত্থান মানুষ যে কারণে ঘটিয়েছে, আবারও বলছি, প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল ওই সরকারকে বিদায় করা, ওই সরকারের পতন করা। তাহলে একটা সরকার পতনের পরে কি হবে? আরেকটি সরকার আসবে, সেটি ভালো সরকার, ভালো নির্বাচনের মাধ্যমে। তো সেদিকে তো আমরা আগাচ্ছি না। সেই উদ্দেশ্যের সাথে আমরা এখন সংস্কারের নামে আমূল পরিবর্তন, মৌলিক পরিবর্তন, পুরো রাষ্ট্র কাঠামো বদলে ফেলা, এটা করা সেটা করা, এটা মানি না সেটা হবে না, এরকম বহু লক্ষ্য আমরা সামনে নিয়ে আসছি, যেগুলো ওই অভ্যুত্থানের সময় যে কথাগুলো আমরা শুনেছি, যে স্লোগানগুলো শুনেছি, যে আন্দোলনকারীরা যা কিছু বলেছেন, মানুষের মনে যে প্রত্যাশা ছিল, এই সব কিছু কি ওই সময় উচ্চারিত হয়েছে যেগুলো এখন আমরা দাবি করছি? না। তাহলে এক কথা বলতে গেলে পরিবর্তনটা দরকার ছিল, সেটা জনগণ ঘটিয়েছে। তার মধ্য দিয়ে একটা বেটার রাজনীতি, বেটার গণতন্ত্র, বেটার সরকার। এখন বলা হচ্ছে যে ঐকমত্য কমিশনের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না। দেখেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না, ঐকমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন না, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন না, মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন না। এই শর্তগুলো দেওয়া মানে হচ্ছে নির্বাচনকে আপনি অনিশ্চিত করতে চান, অনেক দিনের জন্য পিছিয়ে দিতে চান। কেন চান? কারণ আপনার অন্য অনেক এজেন্ডা আছে, অন্য অনেক কিছু করার কথা আপনার মাথায় আছে। কিছু বলছেন, কিছু বলছেন না, কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত, কিছু আমরা জেনেছি, কিছু হয়তো আমরা জানি না। ফলে ওই জায়গাগুলো যে অস্পষ্টতা, ধূসর একটা জায়গা আছে, সেটি নিয়ে মানুষ এখন উদ্বিগ্ন। সেই কারণে মানুষ নির্বাচন হবে কিনা, ওই সময়ের মধ্যে হবে কিনা, এটা নিয়ে মানুষ সন্দিহান। এবং সাধারণ মানুষের কথা বাদ দেন, বড় বড় রাজনৈতিক দল, বিএনপির মতো দল, তারাও এখন নির্বাচন নিয়ে যেই কথাগুলো বলছে, কিছুক্ষণ আগে বলছিলাম সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা, তারা এখন এটা বলতে বাধ্য হচ্ছেন, নির্বাচন নিয়ে আন্দোলনের হুমকি দিতে বাধ্য হচ্ছেন। কারণ তারাও মনে করছে বা বিশ্বাস করছে যে ওই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে না, বা তাদের যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার তো কোনো লক্ষণ আমরা দেখছি না। এমনকি ধরেন নির্বাচন কমিশন যেটি এই সরকারই গঠন করেছে, সেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আমরা শুনছি, বিশেষ করে অভ্যুত্থানকারী ছাত্রদের যেই সংগঠন আপনার এনসিপি, তাদের মুখে। এখন তারা বলছে এই নির্বাচন কমিশন ভালো না, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, এখনো হয় নাই। কিন্তু তার ভূমিকা বলতে এখন যেমন ধরেন এই ইশাক হোসেনের মেয়র হওয়াটার গ্যাজেট নোটিফিকেশন তারা জারি করেছে, এইটাতে তারা পক্ষপাত দেখছে। তারপরে নির্বাচন কমিশনারের বা প্রধান নির্বাচন কমিশনের কিছু কিছু বক্তব্যকে ধরে তারা বলছে এখানে তারা বিএনপিকে পক্ষপাত করছে, বিএনপির মতো করে বলছে, বিএনপির ভাষায় বলছে, এরকম কথাবার্তা আমরা শুনছি। ফলে এই নির্বাচন কমিশন আপনি মানছেন না। ঠিক আবার উল্টো দিকে এই সরকার, যেমন আজকে সহ গত বেশ কিছুদিন আপনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মুখে শুনবেন যে সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা সালাউদ্দিন কিন্তু এই কথাটা বলেছেন, 2 জন ছাত্র উপদেষ্টাকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার কথা বলেছেন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার কথা বলেছেন। এর আগে আমরা শুনেছি যে এই সরকারের মধ্যে বা এই উপদেষ্টা পরিষদের মধ্যে এমন সব কিছু ব্যক্তি আছে যারা ফেসিবাদের পক্ষে বা পতিত আওয়ামী লীগের পক্ষের মানুষ, সেদিক থেকেও তাদেরকে নিরপেক্ষ মনে করছে না, গ্রহণযোগ্য মনে করছে না। ফলে আপনি নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, এই প্রশ্ন এনসিপি, জামাত ইসলামী, বিএনপি নানান দিক থেকে তুলছে। সব কিছু মিলিয়ে আসলে একটা মানে আশ্বস্ত হওয়ার মতো যে সঠিকভাবে একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্বাচন হবে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে, এবং সেটা সবাই মেনে নেবে, এরকম বাস্তবতা কিন্তু দেখছি না। প্রতিনিয়ত জিনিসটা জটিল এবং বিতর্কিত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।